আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নির্বাচনের দিন 25 আগে হঠাৎ আসিফ মাহমুদ ঘোষণা দিলেন এনসিপি নির্বাচনে অংশ নেবে কিনা তা পুনর্বিবেচনার সময় এসেছে, অর্থাৎ চরম অনিশ্চয়তা। দলটির অভিযোগ, কিছু লোক এবং দলের বিষয়ে স্পষ্ট পক্ষপাতিত্ব দেখাচ্ছে ইলেকশন কমিশন। এদিকে একই অভিযোগ আবার বিএনপিরও। মির্জা ফখরুল বলছেন স্পষ্ট পক্ষপাতিত্ব করছে ইসি। মজার বিষয় হলো জামায়াতের দাবিও একই। এখন দিন শেষে যদি মিলেমিশে সবাই এই কমিশনের উপরে আস্থা নাই রাখতে পারে, 12 ফেব্রুয়ারিতে নির্বাচনটা আসলে কাদের নিয়ে হবে, এমন প্রশ্নই উঠেছে জোরে সোরে। নির্বাচন কমিশনের প্রতি অনাস্থার পারদ যে এতটা দ্রুত চড়বে তা সম্ভবত খোদ নির্বাচন ভবনের কর্তারাও আন্দাজ করতে পারেননি। রবিবার আপিল শুনানি চলাকালে যা ঘটল তাকে এনসিপি নেতা আসিফ মাহমুদ সোজা সাপটা নাটক বলেই অভিহিত করেছেন। তার অভিযোগের তীর বিদ্ধ করেছে কমিশনের বিচারিক প্রক্রিয়াকে। আইনের শাসনের বদলে সেখানে নাকি চলেছে আবেগ আর চাপের খেলা। আসিফ মাহমুদ স্পষ্ট করেই বলেছেন, শুনানির মাঝখানে হঠাৎ ব্রেক নেওয়া হলো সিদ্ধান্তের কথা বলে। বলা হলো 15 মিনিটের বিরতি, অথচ সেই 15 মিনিট গড়িয়ে গেল 1.5 ঘন্টায়। এই দীর্ঘ সময়ে বন্ধ দরজার ওপারে আসলে কি ঘটল? অভিযোগ উঠেছে ঠিক ওই সময়ে নাকি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে কমিশন। আর সেই বৈঠকের পরপরই যখন রায় ঘোষণা করা হলো আসিফ মাহমুদদের কাছে, তখন সেটা আর নিছক রায় থাকলো না, হয়ে উঠল ফেব্রিকেটেড বা সাজানো এক চিত্রনাট্য। চট্টগ্রামের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর উদাহরণ টেনে এনসিপি যে অভিযোগ করেছে তা যদি সত্যি হয়, তাহলে বিষয়টি রীতিমতো পিলে চমকানো। অভিযোগ, প্রথমে একজন কমিশনার জানালেন প্রার্থীটা বাতিল, কিন্তু পর মুহূর্তেই পাশের জনের সঙ্গে ফিসফিস করে কথা বলার পর সেই বাতিল রায় হয়ে গেল বৈধ। যুক্তি দেখানো হলো তিনি কেবল গ্যারান্টার ছিলেন। আইনের এই নমনীয় ব্যাখ্যা বা অপব্যাখ্যা সাধারণ ভোটারদের মনে সন্দেহের দানা বাঁধছে। আসিফ মাহমুদের কণ্ঠে তাই ঝরল চরম হতাশা। যে কনফিডেন্স বা আস্থা অর্জনের কথা ছিল ইসি, তা পুরোপুরি হারিয়েছে বলে দাবি করেছে এনসিপি। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে দলটির রাজনৈতিক পর্ষদ এখন নির্বাচনে থাকা না থাকা নিয়ে নতুন করে ভাবতে বসেছে। সোমবারই আসবে চূড়ান্ত কোনো ঘোষণা। তবে সেই ঘোষণা যদি নেতিবাচক হয়, তবে তা 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার জন্য এক বড় ধাক্কা হতে পারে। মজার ব্যাপার হলো যে বিএনপির সঙ্গে বৈঠকের পর সাজানো রায় দেওয়ার অভিযোগ তুলছে এনসিপি, সেই বিএনপিও কিন্তু কমিশনের উপরে সন্তুষ্ট নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসির স্বচ্ছতা নিয়ে তুলেছেন গুরুতর প্রশ্ন। তার অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে পোস্টাল ব্যালট এবং প্রশাসনিক পক্ষপাত। পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান এবং কাগজ ভাঁজ করলে তা আড়াল হয়ে যাওয়ার শঙ্কা। এগুলো কি শুধুই কারিগরি ত্রুটি নাকি সূক্ষ্ম কারচুপি? বিএনপি মনে করছে নির্দিষ্ট একটি দলকে সুবিধা দিতেই ব্যালট পেপার এভাবে ডিজাইন করা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভোটারদের এনআইডি এবং মোবাইল নম্বর সংগ্রহের বিতর্কিত প্রক্রিয়া। ফখরুল স্পষ্ট করে বলেছেন, প্রশাসন নিরপেক্ষ নেই আর পোস্টাল ব্যালটগুলো ত্রুটিপূর্ণ। অর্থাৎ যাকে ফেভার করার অভিযোগ তুলছে এনসিপি, সেই দলটিই বলছে মাঠ সমতলে নেই। এটি কি রাজনীতির চিরাচরিত ব্লেম গেম নাকি কমিশনের প্রকৃত ব্যর্থতা? এই ত্রিমুখী অসন্তোষের তৃতীয় কোণটি পূর্ণ করেছে জামায়াতে ইসলাম। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের অভিযোগগুলো আরও সুনির্দিষ্ট। তার মতে প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে। এখানে ইঙ্গিতটা স্পষ্টতই বিএনপির দিকে। মাঠ পর্যায়ের এসপি এবং ডিসিদের আচরণে নিরপেক্ষতার লেশমাত্র নেই বলে দাবি করেছে জামায়াত। বিশেষ করে তারা দাবি করছে একটি দলের শীর্ষ নেতাকে যে মাত্রার প্রোটোকল এবং নিরাপত্তা দেয়া হচ্ছে তা অন্য দলগুলোর জন্য বৈষম্যমূলক। জামায়াতের এই অভিযোগ নির্বাচনী মাঠের লেভেল প্লেইং ফিল্ড তত্ত্বকে সরাসরি চ্যালেঞ্জ করছে। তারা বলছে এখনই যদি এই বৈষম্য দূর না হয়, তবে জাতি একে পক্ষপাতমূলক অপরাধ হিসেবেই গণ্য করবে। প্রধান উপদেষ্টার কাছে নালিশ জানিয়েও যদি কাজ না হয়, তবে ভোটের মাঠে সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। যদিও সিসি ক্যামেরা স্থাপনের আশ্বাসে কিছুটা স্বস্তি প্রকাশ করেছে দলটি, কিন্তু মাঠ প্রশাসনের আচরণ না বদলালে ক্যামেরা দিয়ে কতটা স্বচ্ছতা নিশ্চিত করা যাবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে তারা।
তবে এবারের নির্বাচনের সবচেয়ে বড় বোমাটি ফেটেছে দেশের বাইরে মধ্যপ্রাচ্যে। পোস্টাল ব্যালট নিয়ে যা ঘটছে তাকে এক কথায় তুঘলকি কাণ্ড বলা চলে। আওয়ামী লীগের আমলে রাতের ভোট নিয়ে সমালোচনা ছিল তুঙ্গে, আর এখন প্রবাসীদের মুখে মুখে ফিরছে ব্যালটের ভোটের গল্প। বাহরাইন এবং সৌদি আরব থেকে যেসব ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে চোখ কপালে ওঠার জোগাড়। বাহরাইনের একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি প্রাইভেট বাসায় বসে প্রকাশ্যেই ব্যালটের খাম গোনা হচ্ছে। অভিযোগের আঙ্গুল উঠেছে স্থানীয় জামায়াত নেতাদের দিকে, যদিও জামায়াতের কেন্দ্র থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে, কিন্তু ভিডিওর দৃশ্যপট ভিন্ন কথা বলছে। কেউ কেউ বলছেন প্রবাসীদের ঠিকানার জটিলতার কারণে নাকি দলীয় কর্মীদের ঠিকানায় ব্যালট আনানো হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, একজন কর্মীর বাসায় কেন শত শত ব্যালট যাবে? আর ভিডিওতে যখন বলা হয় ভিডিও করেন না, ফেসবুকে ছাড়িয়েন না, পোস্টাল ভোট বন্ধ হয়ে যাবে, তখন বুঝতে বাকি থাকে না যে ডালমে কুচ কালা হ্যায়। একই চিত্র সৌদি আরবেও। এক ব্যক্তির কাছে পৌঁছে গেছে 400-500 ব্যালট। ভোটারের সম্মতি ছাড়াই এভাবে ব্যালট সংগ্রহ করা এবং তা নিয়ে বাকবিতণ্ডার ভিডিও ফাঁস হওয়ার পর নির্বাচন ব্যবস্থার পবিত্রতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। প্রবাসীরা যেখানে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়ে আনন্দিত হওয়ার কথা, সেখানে তারা দেখছেন তাদের ভোটাধিকার হরণ বা ম্যানিপুলেট করার এক মহোৎসব। বিএনপি এই ঘটনাকে দেখছে নির্বাচন বানচালের কারসাজি হিসেবে। তাদের দাবি, যারা ব্যালট নিয়ে জালিয়াতি করছে তাদের এনআইডি ব্লক করে দেয়া হোক। অন্যদিকে জামায়াত বলছে এগুলো তাদের বিরুদ্ধে অপপ্রচার। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা যখন বলেন রাজনীতিতে পারফেক্ট মানুষ নেই, মিসইউজ করার চেষ্টা কেউ করবেই, তখন সরকারের অসহায়ত্বই যেন ফুটে ওঠে। তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু ভোটের আগে এই তদন্তের ফল কি আদৌ কোনো কাজে আসবে, নাকি ততক্ষণে ব্যালট বাক্সে ছাপ্পা মারা হয়ে যাবে সুদূর প্রবাস থেকেই? সবচেয়ে বিস্ময়কর হল নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া। ইসি সচিব আখতার আহমেদ বাহরাইনের ঘটনাকে যেভাবে হোস্টেল লাইফে চিঠি শেয়ার করার সঙ্গে তুলনা করলেন, তা শুনে সচেতন মহলে হাসির রোল পড়ে গেছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি বা ব্যালট পেপার কি হোস্টেলের চিঠি? 160টি ব্যালট এক বাক্সে দিয়ে যাওয়া এবং তা প্রবাসীদের নিজেদের মধ্যে ভাগ করে নেয়ার এই সরল ব্যাখ্যা কি কোনো সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড হতে পারে? সিসি এএমএম নাসির উদ্দিন অবশ্য দাবি করেছেন তারা কোনো পক্ষপাতিত্ব করেননি এবং আল্লাহর উপর ভরসা রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছেন। এখন প্রশ্ন হলো, আগামী 12ই ফেব্রুয়ারি আসলে কি হতে যাচ্ছে? একপাশে এনসিপি নির্বাচন বয়কটের হুমকি দিয়ে পুনর্বিবেচনার টেবিলে, অন্য পাশে বিএনপি জামায়াত প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব, ছাত্রদল ইসি ভবন ঘেরাও করছে, হাসনাত আবদুল্লাহরা মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে ঘুরছেন, আর এর মধ্যেই মধ্যপ্রাচ্য থেকে ভেসে আসছে পোস্টাল ব্যালট কেলেঙ্কারির খবর। আস্থা যেখানে তলানিতে, সেখানে নির্বাচন কমিশন যতই আল্লাহর উপর ভরসার কথা বলুন না কেন, বাস্তব পরিস্থিতি বলছে ভিন্ন কথা। সকল স্টেক হোল্ডার, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের সহযোগী শক্তিগুলো যদি শেষ পর্যন্ত নির্বাচনে না থাকে, তবে সেই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে। 12ই ফেব্রুয়ারির নির্বাচন কি তাহলে আরেকটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের ইতিহাসের জন্ম দিতে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে কোনো নাটকীয় মোড় অপেক্ষা করছে বাংলাদেশের রাজনীতিতে? উত্তরটা সময়ের হাতে, তবে লক্ষণগুলো মোটেই সুখকর নয়। বাঁশের চেয়ে যেমন কঞ্চি বড়, তেমনি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের অন্তর্বর্তী সরকারের কাছে ভোটের চেয়ে গণভোট বেশি প্রিয়। অন্যদিকে সরকারের মিত্র দলগুলো ব্যস্ত লেভেল প্লেইং ফিল্ডের নামে আসন বন্টন সমঝোতা নিয়ে। রেফারি নিজেই খেলোয়াড় হয়ে যাওয়ায় যাদের জন্য ভোট, সে জনগণের মধ্যে অবশ্য ভোট হোক আর গণভোট, কোনোটি নেই বিন্দু মাত্র আগ্রহ নেই। সূত্রগুলো বলছে, ভোটের নাটকে সরকার ও সরকারি মিত্রদের চিন্তা হলো দুটি। প্রথমটি হলো বিদেশি শক্তিগুলো এমন নিয়ন্ত্রিত ভোটকে কিভাবে দেখছে, আর দ্বিতীয়টি হলো নির্বাচনের আগে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ কি করবে। আওয়ামী লীগ নিয়ে সরকারের চিন্তা হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ হলো বিদেশি দেশ ও সংস্থার প্রতিনিধিদের সাথে গত কয়েক সপ্তাহে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের বেশ কয়েকটি বৈঠক হয়েছে। এসব বৈঠকের পরপরই 17 জানুয়ারি ভারতের দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় আওয়ামী লীগের 2 সাবেক মন্ত্রী সংবাদ সম্মেলন করেছে।
এর মধ্যে প্রচার করা হচ্ছে আগামী শুক্রবার 23শে জানুয়ারি দিল্লিতে সাংবাদিকদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দিবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আমরা নিশ্চিত হতে পেরেছি সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ বা বাংলাদেশের গণতন্ত্র বাঁচাও শীর্ষক অনুষ্ঠানটি দিল্লিতে হলেও শেখ হাসিনা ওই অনুষ্ঠানে সশরীরে থাকবেন না। সেই অনুষ্ঠানে শেখ হাসিনার একটি অডিও বার্তা প্রচার করা হবে। তবে সূত্রগুলো বলছে সেই অডিও বার্তার মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এমন কিছু বার্তা দিবেন যেটি গত এক সপ্তাহ ধরে অনুষ্ঠিত বৈঠকের আলোকেই হবে। প্রশ্ন হলো, শেখ হাসিনা ও তার দল এরই মধ্যে ভোট বর্জনের কথা বলেছেন, তাহলে 23শে জানুয়ারি নতুন কি বার্তা দিতে পারেন তিনি? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। 2024 সালের 5ই আগস্ট সরকার পতনের পর থেকে আওয়ামী লীগ সভানেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন দিল্লিতে। সেখান থেকে অডিও বার্তার মাধ্যমে দলীয় নেতাকর্মীদের প্রায় তিনি বার্তা দেন। এ নিয়ে ভারতের কাছে একাধিকবার নালিশও জানায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এতে অবশ্য কোনো লাভ হয়নি। উল্টো ইংরেজি বাংলা মিলিয়ে একাধিক আন্তর্জাতিক ও ভারতীয় সংবাদ মাধ্যমকে ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা। সেসব সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি এই সরকার আমলে মানবাধিকার লঙ্ঘন, সংখ্যালঘু নির্যাতন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নিপীড়ন সহ একাধিক ইস্যুতে তিনি মন্তব্য করেছেন। প্রায় সবগুলো সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন তার দল আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চায়, কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তায় ভয় পেয়ে সরকার আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে ভোটের মাঠ থেকে বাইরে রেখেছে। কিন্তু অডিও বার্তা কিংবা ইমেল সাক্ষাৎকার দিলেও শেখ হাসিনাকে গত 17 মাসে সশরীরে দেখা যায়নি কিংবা ভিডিও বার্তাও দিতে দেখা যায়নি। ভারতীয় এক সাংবাদিকের ভিডিও বার্তা থেকে প্রচারিত হয়েছে 23শে জানুয়ারি শেখ হাসিনা সশরীরে সাংবাদিকদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে দিল্লির একাধিক সূত্রে আমরা নিশ্চিত হতে পেরেছি শেখ হাসিনা সশরীরে কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না। যে অনুষ্ঠানটির কথা বলা হচ্ছে সেটির শিরোনাম হলো সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ বা বাংলাদেশে গণতন্ত্র বাঁচাও। অনুষ্ঠানটির আয়োজন করেছে দিল্লিতে অবস্থিত ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া। দিল্লির মাথুরেতে এই অনুষ্ঠানটি হবে। সেখানে সশরীরে হাজির থাকবেন হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিদ্দিক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়া ভার্চুয়াল মাধ্যমে যোগ দেবেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য হাবিব মিল্লাত এবং অধ্যাপক এস.এম. মাসুম। দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেস ক্লাবের সভাপতি ডক্টর ওয়াএল আওয়াদ যে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে সেখানে বলা হয়েছে 23শে জানুয়ারি সন্ধ্যা 6টা থেকে 7টায় অনুষ্ঠানটি হবে, যেখানে সূচনা বক্তব্য দিবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সেটি হবে তার একটি অডিও বার্তা। এমনকি তিনি অডিও সংযোগে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সম্ভাবনাও কম। দর্শক, এর আগে 17 জানুয়ারি ভারতের দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় আওয়ামী লীগের 2 সাবেক মন্ত্রী সংবাদ সম্মেলন করে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 17 মাসে ভারতের মাটিতে এটি ছিল আওয়ামী লীগ নেতাদের কোনো সংবাদ সম্মেলন। অবশ্য দলটির অনেক নেতাই ভারতীয় গণমাধ্যমকে নানাভাবে সাক্ষাৎকার দিয়েছেন গত 1.5 বছরের বেশি সময়। যদিও অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে 17 জানুয়ারির প্রেস কনফারেন্সটি আওয়ামী লীগের ছিল না। সংবাদ সম্মেলনে হাজির ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। অনুষ্ঠানের অন্যতম আয়োজক লন্ডন প্রবাসী ব্যারিস্টার নিঝুম মজুমদার বিবিসি বাংলাকে বলেছেন হাসান মাহমুদ এবং নওফেল চৌধুরী কেউই আওয়ামী লীগের নেতা হিসেবে ওই সংবাদ সম্মেলনে যাননি। দিল্লিতে 17 জানুয়ারি অনুষ্ঠিত সংবাদ সম্মেলনটির আয়োজক ছিল ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন বা ICFR নামে একটি সংগঠন ও লন্ডন ভিত্তিক একটি ল ফার্ম। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় বা OHCHR জুলাই আগস্টের বিক্ষোভ নিয়ে যে প্রতিবেদন করেছিল তার একটি রিবেটাল বা জবাবি প্রতিবেদন তৈরি করেছে ICFR নামে এই সংগঠনটি।
এর আগে একই বিষয়ে জেনেভাতেও সংবাদ সম্মেলন করা হয়েছিল। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, বাংলাদেশের নির্বাচনের আগে আওয়ামী লীগের দুজন সাবেক মন্ত্রী সশরীরে ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হলে যে বাংলাদেশের রাজনীতি নিয়ে প্রশ্ন আসবেই তাও আয়োজকরা জানতেন এবং এর জন্য প্রস্তুত ছিলেন। ভারতের অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতা বিবিসি বাংলাকে বলেছেন, বাংলাদেশের মানুষের কাছে তাদের রাজনৈতিক বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য ভারতের গণমাধ্যমই সব থেকে উপযুক্ত। তাই দিল্লিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে হাজির থাকা বাংলাদেশের সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফল বিবিসি বাংলাকে বলেছেন, দিল্লির সংবাদ সম্মেলনের সঙ্গে বাংলাদেশে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে তার কোনো সম্পর্ক নেই। তার দাবি, এটি নির্বাচন বা ইলেকশন নয়, এটি একটি সিলেকশন। দর্শক, যদিও শেখ হাসিনা দিল্লি থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দেন এবং আওয়ামী লীগের নেতারা বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দেন, কিন্তু গত 17 মাসে আওয়ামী লীগের কোনো নেতাকে সরাসরি কোনো ধরনের সংবাদ সম্মেলনে দেখা যায়নি। গত বছরের মাঝামাঝি সময় নাগাদ দিল্লির জাতীয় প্রেস ক্লাবে একটি মানবাধিকার সংগঠনের ব্যানারে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার প্রকাশ্যে আসার কথা ছিল, তবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেষ পর্যন্ত তা নিয়ে আপত্তি তোলায় সেটি বাতিল করা হয়। তখন কারণ হিসেবে অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছিল, এই আওয়ামী লীগ নেতারা যেহেতু প্রায় সবাই পর্যটক ভিসা বা বাণিজ্যিক ভিসা নিয়ে ভারতের মাটিতে আছেন, তাই তাদের প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে দেওয়া সম্ভব নয়। তবে হাসান মাহমুদের ক্ষেত্রে পরিস্থিতিটা আলাদা, কারণ তিনি ভারতে নন, আপাতত থাকছেন ইউরোপের দেশ বেলজিয়ামে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ফাঁস হওয়া বিভিন্ন ছবিতে তাকে ইউরোপের বিভিন্ন দেশে সফর করতেও দেখা গেছে। ফলে হাসান মাহমুদের ক্ষেত্রে ভারতের সরাসরি কোনো দায় নেই বলেই তাকে দিল্লির প্রেস ক্লাবে এই সাংবাদিক সম্মেলন করার অনুমতি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই সংবাদ সম্মেলনে তার সঙ্গী নিঝুম মজুমদারও লন্ডন প্রবাসী বাংলাদেশী, কাজেই তার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আবার শেখ হাসিনা প্রথমবারের মতো সাংবাদিকদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে অডিও বার্তা দিতে পারেন। প্রশ্ন হলো, এতদিন পর ঠিক বাংলাদেশের নির্বাচনের আগে আগে কেন এমনটা হচ্ছে? দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারতে থাকা এবং ভারতের বাইরে বেশ কিছু দেশের, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রদূতদের সাথে গত কয়েক সপ্তাহে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের অফ দ্য রেকর্ড যোগাযোগ হয়েছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিদের কাছে তারা এই বার্তা পৌঁছানোর চেষ্টা করছেন যে আওয়ামী লীগকে বাদ দিলে বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান ঘটবে এবং আঞ্চলিক ভারসাম্য নষ্ট হবে। এমনিতেই আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি বরাবরই জোরালো ছিল। গত 23শে ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের 5 জন প্রভাবশালী আইন প্রণেতা অন্তর্বর্তী সরকারকে একটি চিঠি লিখে আওয়ামী লীগকে সম্পূর্ণ নিষিদ্ধ করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ব্রিটিশ পার্লামেন্টও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। কমনওয়েলথ সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন নিয়ে তাদের নেতিবাচক মনোভাবের কথা অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দিয়েছে। সূত্রগুলো বলছে, শেখ হাসিনা 23শে জানুয়ারি অডিও বার্তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে বার্তা দিতে পারেন। আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর প্রতিনিধিদের সাথে গত কয়েক সপ্তাহ দলটির শীর্ষ নেতাদের যে যোগাযোগ হয়েছে তার প্রেক্ষিতে তিনি এমন বার্তা দিতে পারেন। এর মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য ক্যাম্পেইন করা হচ্ছে। শেখ হাসিনা নিজেও অডিও বার্তায় এমন নির্দেশনা দিয়েছেন। গত 2 দিনে আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও মিছিল করা শুরু হয়েছে। পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, দলটির ঝটিকা মিছিল থামানোর জন্য এক সময় সরকারের পক্ষ থেকে ব্যাপক চাপ ছিল। এমনকি বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারও করা হয়েছিল। কিন্তু গোয়েন্দা সূত্রগুলো বলছে, 25শে জানুয়ারি থেকে আওয়ামী লীগের বড় ধরনের শোডাউন শুরু হতে পারে। তবে এমন নির্দেশ দলটির শীর্ষ পর্যায় থেকে দেওয়া হয়েছে কিনা সেটি এখনো নিশ্চিত হতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মনে করেন, 21শে জানুয়ারি থেকে নির্বাচনী প্রচার শুরু হলে পুলিশ এমনিতেই ব্যস্ত হয়ে পড়বে। এর মধ্যে নির্বাচন বিরোধী একটি পক্ষ মাঠে নামলে পুলিশের পক্ষে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হতে পারে। গোয়েন্দাদের ধারণা, আওয়ামী লীগের যে মাঠ পর্যায়ে বা তৃণমূলে জনবল আছে এবং তাদের ছাড়া নির্বাচন করলে সেটি গণতান্ত্রিক হবে না, এমন একটি বার্তা দেশ ও দেশের বাইরে দলটি ছড়িয়ে দিতে চাইবে।
দলটি নির্বাচন বর্জনের ডাকটি শুধু অনলাইনে বা দলীয় নেটওয়ার্কে নয়, মাঠের কর্মসূচির মাধ্যমেও তুলে ধরবে। আগামী কয়েকদিনের মধ্যে দলটির সভানেত্রী অডিও বার্তার মাধ্যমে দলটির কর্মসূচি ঘোষণা করতে পারেন বলে দলটির একটি সূত্র জানিয়েছে। দর্শক, হ্যাঁ ভোটের জন্য সর্বশক্তি নিয়োগ করলেও সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে বড়ই উদাসীন, সেটার প্রমাণ হলো 19শে জানুয়ারি সন্ত্রাসীদের সাথে বন্দুক যুদ্ধে র্যাবের এক সদস্য মারা গেছেন। কয়েকজন র্যাব সদস্যকে জিম্মি করে রেখেছে সন্ত্রাসীরা। এটি ঘটেছে স্বরাষ্ট্রমন্ত্রীর সেই বক্তব্যের ঠিক একদিন পর, যেখানে তিনি বলেছিলেন থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো খালে বিলে জঙ্গলে আছে বলে তিনি নিশ্চিত হয়েছেন এবং এগুলো নির্বাচনের সময় ব্যবহার হবে না। প্রশ্ন হলো, এমন পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগ যদি তার শক্তি দেখাতে নামে, তাহলে সেটি অধ্যাপক ইউনূসের ঐতিহাসিক ভোটের জন্য কতটা অপ্রীতিকর আর অস্বস্তিকর হবে। এখন এ পর্যন্ত।